সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ থেকে শুরু হয়েছে। কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সঙ্গে। ৬ মাস মেয়াদী এই কমিশন পর্যায়ক্রমে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে। এদিকে কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে গত ১২ই ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচনকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, মূল কাজ নির্বাচন, এই বিষয়টি বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। গণতন্ত্র রক্ষায় সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়া। তিনি আরো বলেন, নির্বাচন আয়োজনের কাজ করা প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে, এতে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে। এটা হতে পারে না এই জিনিসটা। কারণ পূর্বের অনেকে উদাহরণ দেয়, পূর্বের উদাহরণ আর ডক্টর ইউনূস সাহেবের এই সরকারের উদাহরণ তো এক হওয়ার কথা না। সেটা এক হবে কেন? এটা তো একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে। দর্শক, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ৭ সদস্য কমিশন গঠিত হয়েছিল। এই মুহূর্তে আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে, যেখানে অবস্থান করছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রতিনিধি দলের সদস্যরা কি এসেছেন বৈঠকের? আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মেহেদী, আপনি জানেন যে আজকে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু বিএনপি এবং জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে তারা প্রবেশ করেছেন। আরও বেশ কিছু নেতা তারা এখানে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছেন যোগদান করার জন্য। ফরেন সার্ভিস একাডেমিতে এখানে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল এখানে অংশ নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে ভিতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন। এছাড়া জামাতের যে সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার, তিনি এখানে প্রবেশ করেছেন এবং জামাতের আরও বেশ কয়েকজন সিনিয়র নেতা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন। এছাড়া জেপির আন্দালিব রহমান পার্থ প্রবেশ করেছেন। তাছাড়া যে 12 দলীয় জোটের শীর্ষ নেতারাও এখানে প্রবেশ করেছেন। আজকে এই যে বৈঠকটি, এই বৈঠকে কিন্তু আপনার যে রাজনৈতিক বিষয় নিয়ে যে ঐকমত হওয়ার কথা, জাতীয় যে ঐকমত, সেই ঐকমত কমিশনের বৈঠকে কিন্তু রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা হওয়ার কথা রয়েছে এবং এই বিষয়গুলোতেই তারা আলাপ আলোচনা করে হয়তো একমত হবেন। এরপর কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো কথা বলবেন। কথা বলার পর হয়তো আমরা জানতে পারবো যে আসলে এই যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সভা অনুষ্ঠিত হচ্ছে, এই সভাতে আসলে কী সিদ্ধান্ত হয়েছে।
কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে অর্থাৎ দেশে যে চলমান রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যই তারা এই বৈঠকের আয়োজন করেছে এবং এই বৈঠকে হয়তো তারা একটি পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে যে কিভাবে দেশকে সঠিকভাবে পরিচালনা করা যায় এবং বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা যায়। এবং সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারকে কিভাবে আসলে রক্ষা করা যায়, মানুষ যে নির্বিঘ্নে ভোট দিয়ে যাতে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে সেই জন্য তারা কিন্তু এই বৈঠকটিতে হয়তো একমত হবেন। তবে সবশেষ পরিস্থিতি যেটা, এখনও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে প্রবেশ করছেন। বিকেল 3:30টায় এই বৈঠক শুরুর কথা রয়েছে এবং চলবে 5:30 পর্যন্ত। দুঃখিত, 3টার সময় বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটি 5:30 পর্যন্ত 2.5 ঘন্টা ব্যাপী চলার কথা রয়েছে। তবে সেখানে বৈঠক হয়তো দীর্ঘায়িত হতে পারে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তবে সবশেষ বিষয় যেটি, যে ঐক্যমত্যের যে কমিশনের যে সভা, সেই সভা শেষ হওয়ার পর আমাদেরকে ব্রিফিং করা হবে। ব্রিফিং করা হলে আমরা জানতে পারবো যে আসলে এই কমিশনের বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কোন কোন বিষয় আলোচনা হয়েছে। আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে এই ছিল সবশেষ তথ্য। মেহেদী। ইউসুফ, আমরা আশা করছি আপনার মাধ্যমে পরবর্তীতে বাকি সংবাদটুকু আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ এই মুহূর্তে সংযুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। অন্যান্য প্রসঙ্গ, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই ঘটনার নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডরাও কোনো ছাড় পাবে না বলেও জানান তিনি। তবে খুনি হাসিনাকে যে রাষ্ট্র নির্লজ্জভাবে আশ্রয় দিয়েছে তাই জাতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আবু সাইদ অপু জানাচ্ছেন বাকিটুকু। বারবার ভুল বোঝানোর চেষ্টা করেছে যে এটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এফডিসিতে সার সংসদ আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন চৌকস সেরা কর্মকর্তা সহ 34 জন ব্যক্তিকে হত্যার শিকার হতে আমরা দেখেছি। আর এতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, 2009 সালে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতেই এই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যা ইতিহাসে নৃশংস ও ন্যাক্কারজনক। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির, দখলদারিত্ববাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই জানুয়ারিতে ক্ষমতা নিলেন, ফেব্রুয়ারিতে এত বড় একটি হত্যাকাণ্ড দিয়ে ঝিকে মেরে বউকে শেখানোর মতো করে। প্রতিবেশী একটি দেশ পলাতক ফ্যাসিবাদী খুনি সরকারকে আশ্রয় দিয়ে পররাষ্ট্রনৈতিক সম্পর্কে ফাটল ধরিয়েছে, যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি। বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, বিচারের নামে অনেকটা প্রহসনও দেখেছি আমরা। বিচারের শেষ প্রান্তে আপিলও নিষ্পত্তি হয়েছে। প্রকৃত মাস্টার মাইন্ডরা ধরাছোঁয়ার বাইরে। স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য, এদেশে নৈরাজ্যবাদী শক্তিকে দীর্ঘস্থায়ী ক্ষমতায় রেখে বাংলাদেশের মানুষকে জিম্মি করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করার জন্য আমার 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড ছোট কোনো বিষয় নয়। রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। তবে অতীতের মতো আর কোনো আয়নাঘর তৈরি হবে না এবং বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে, এক্সট্রাডিশন চুক্তি লঙ্ঘন করে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা সেই পরিস্থিতি কখনো প্রত্যাশা করি নাই। বিডিআর হত্যাকাণ্ডে তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদকে দায়ী করেন অ্যাটর্নি জেনারেল। তবে যুবলীগ ও ছাত্রলীগ নেতারা সরাসরি বিডিআর হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা তাও অনুসন্ধান করা হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। মইনু আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। বিশ্ব ইজতেমার প্রসঙ্গ, টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় অংশের দ্বিতীয় দিন। রেকর্ড সংখ্যক বিদেশি অতিথির আগমন হয়েছে এবার ইজতেমায়। বিকেলে যৌতুকবিহীন বিয়ে ছাড়াও থাকছে দিনভর বয়ান, তালিম ও জিকির। 2 দিনে ইজতেমায় প্রাণ হারিয়েছে 3 জন মুসল্লি। টঙ্গী প্রতিনিধি
এস এম আজাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে প্রতিবেদন ইলিয়াস কমলের। বিশ্ব ইজতেমার এবারের দ্বিতীয় পর্বে বিদেশি মুসল্লির সংখ্যা প্রতিদিন বাড়ছে। এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন ৪৯ দেশের হাজারেরও বেশি বিদেশি মুসল্লি। ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন ফজরের নামাজের পর বয়ান করেছেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ, তর্জমা করেছেন মাওলানা ওসামা ইসলাম। সারাদিনই খিত্তায় খিত্তায় চলে ফজিলত ও আদব সম্পর্কে বয়ান ও তালিম। জোহরের নামাজের পর বয়ান করেন আরব মেহমানরা, তর্জমা করেন মাওলানা মুস্তফা খলিল। আসরের নামাজের পর ময়দানের বয়ান মঞ্চে হবে যৌতুকবিহীন বিয়ে। ইজতেমায় অংশ নিয়ে খুশি দেশি বিদেশি মুসল্লিরা। मैं नेपाल से हूँ, मैं यहाँ पढ़ता हूँ, स्टडी कर रहा हूँ। विश्व इज्तिमा फर्स्ट टाइम अटेंड किया हूँ, बहुत अच्छा लग रहा। अच्छा इज्तिमा हुआ, अल्लाह का शुक्र है। और इज्तिमा के हक़ में पूरे आलम के लिए दुआ हो रही है कि अल्लाह इज्तिमा को कबूल करके पूरे आलम को हिदायत के फरमा दे। अल्लाह हम तभी दुआ माँ इंशाल्लाह सही लंगे हम काम करके आए इंशाल्लाह। জাতিগত অথবা গোষ্ঠীগত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে, মাযহাবগত ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন একতাবদ্ধ হই। আগামীকাল আখিরি মোনাজাতের সমস্ত প্রস্তুতিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নিরাপত্তা ও যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, টিএনটি মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে ওঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। বিশ্ব ইজতেমায় আজ আরও একজন মুসল্লির মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা 3 জনে দাঁড়িয়েছে। রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার 58তম আসর। ইলিয়াস কমল, মাই টিভি। মহান আল্লাহর দরবারে ক্ষমা এবং নিজেও দেশ ও জাতির কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র শবে বরাত। ফজরের আগে মসজিদে মসজিদে কান্নারত অবস্থায় মুসল্লিরা আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়া করেন। ফজরের নামাজের পর সবাই বাড়ি ফিরে যান। আজ শনিবার পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এদিকে সাভারের আশুলিয়ায় শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ 11 জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত 10টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হয়। আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাসুদ রানা বলেন, রাত 10:30টার দিকে নারী ও শিশুসহ 11 জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানী যাত্রাবাড়িতে গুলিতে নিহত ভোলার মোহাম্মদ হাসানের জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া সামান্দার মাঠে দ্বিতীয় জানাজা শেষে নিজ গ্রামে শহীদ হাসানকে সমাহিত করা হয়। দাফন শেষে হাসান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধীরা। এর আগে গত শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ হাসানের পরিবারের কাছে হস্তান্তর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসানের বাবা মোহাম্মদ মনির হোসেন বলেন, গত 5ই আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ ছিলেন হাসান। দীর্ঘ 6 মাসেও সন্ধান পাওয়া যায়নি তার। অবশেষে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ পাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ডিএনএ টেস্টে নমুনা দেন এবং হাসানের ডিএনএ নমুনার সঙ্গে তাদের ডিএনএ নমুনা মেলে। দর্শক, ভোলা থেকে এই বিষয়ে আরও জানাতে চাই আপনাদেরকে। সংযুক্ত করছি প্রতিনিধি আরিফ হোসেন লিটনকে। লিটন, ওখানে সার্বিক কি পরিস্থিতি দেখছেন, আমাদেরকে অবগত করবেন? মেহেদী, 5ই আগস্ট সরকার পতনের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে যোগ দেওয়ার জন্য হাসান ঘর থেকে বের হওয়ার পর কিন্তু আর ঘরে ফেরা হয়নি হাসানের। আমি এখন সেই হাসানের গ্রামের বাড়ি ভোলাতে, তার গ্রামের বাড়িতে এখন অবস্থান করতেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন হাসানের কবরের পাশে রয়েছি।
মাস পর্যন্ত পরিবার তার শনাক্ত না পারার কারণে কিন্তু কাছে তার লাশও পাওয়া হয়নি। গতকাল মধ্যরাতে হাসানের লাশ তার গ্রামের বাড়িতে অর্থাৎ কাচিয়া এলাকা সাবন্দার তার বাড়িতে লাশ পৌঁছানো হয়। এরপরে আজ সকালে তার শেষ সমাধি হয় তার বাসার পাশে হাই স্কুলের মাঠে। তারপরই তাকে এই সমাধিতে মসজিদের পাশে তাকে কবরে রাখা হয়েছে। এখানে সকাল থেকে শত শত হাজার হাজার লোক জড়ো হয়েছেন। এই যে 5 তারিখে সরকার পতনের আন্দোলনে যোগ দিয়ে হাসান যে নিহত হয়েছে, হাসানের হ্যাঁ, এখন হাসানের সাথে অংশগ্রহণ করার তখন ছিলেন তার চাচার থেকে একটু জানতে চাইবো হাসানের কি হয়েছিল মূলত ওই দিন। আমি হাসানের চাচা। হাসান বাসা থেকে 5 আগস্ট বের হয়েছিল আন্দোলনের উদ্দেশ্যে। তো আমরা একসাথে বের হয়েছিলাম, আমি আলাদা হয়ে গেছি, তখন গোলাগুলি চলতেছিল। কিছুক্ষণ পরে দেখি ওর আমি খুঁজে পাইতেছিলাম না, ওকে ফোন দিই, ওর ফোন বন্ধ হয়ে যায়। তারপর আর ওকে কোথাও খুঁজে পাই না। দীর্ঘ 6 মাস আমরা ওকে সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। এবং বিশেষ সিল টিমের মাধ্যমে আমরা ওকে ঢাকা মেডিকেল মর্গে শনাক্ত করি। ওরা আমাদেরকে ডিএনএ টেস্ট নিছে, নেওয়ার পরে এই 1 মাস পরে ডিএনএ স্যাম্পল বাবা মার সাথে মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমরা এই লাশ গতকালকে আমরা নিয়ে আসছি গ্রামের বাড়িতে। ধন্যবাদ। আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, হাসানের মূলত দেশের বাড়িতে বাবা মা সহ সকলের যেমনটা অবস্থা দেখেছি, মেহেদী কারোর সাথে কথা বলার মতো কিন্তু তেমন কোনো অবস্থা কিন্তু তাদের ছিল না। তারা মূলত 5 মাস পরে তাদের সন্তানের লাশ হাতে পেয়েও তারা সন্তুষ্ট, সাথে সাথে তারা হাসানের নামটা যেন শহীদের তালিকা যায় এমনটি এলাকাবাসী বলছেন। এবং যে কবর রাস্তার পাশে দেওয়া হচ্ছে সেই রাস্তাটি যাতে হাসানের নামকরণ করা হয় এমনটাও কিন্তু এলাকাবাসী দাবি করেছেন। তো এই ছিল বোলা হাসানের কবরস্থান থেকে আমার সর্বশেষ খবর। মেহেদী, লিটন, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করছি হাসানের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। দর্শক, এবারে মাই টিভি বিশেষ। ক্রমেই স্বস্তির দিকে যাচ্ছে দেশের অর্থনীতি। বিগত সময়ের ধকল কাটিয়ে দেশের অর্থনীতিকে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। মূল্যস্ফীতির লাগাম টানতে এর মধ্যে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এদিকে এখনই মূল্যস্ফীতির লাগাম টানতে না পারলে দেশের দারিদ্র্যের হার বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব বেড়ে যাওয়ারও শঙ্কা রয়েছে বলে জানান অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ, যার অর্থনীতি বিশ্বের মধ্যে 35তম এবং ক্রয় ক্ষমতার ভিত্তিতে 29তম। গত 1 দশক ধরে বাংলাদেশ গড়ে 6.3% হার ধরে রেখে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ুর মন্দ প্রভাব ও সংকোচনমূলক অর্থনৈতিক নীতি, এই 3 কারণে 2025 সালে বাংলাদেশের জিডিপির প্রকৃত প্রবৃদ্ধি ঘটবে মাত্র 3.8%। তবে অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির বলছেন 2025 সালে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা। হঠাৎ করে শতাধিক পণ্যের উপর কর বৃদ্ধির কারণে দারিদ্র্যের হার বৃদ্ধি এবং বেকারত্ব বেড়ে যেতে পারে বলে মনে করছেন তিনি। যে একদিকে মূল্যস্ফীতিটাও বেড়ে যাচ্ছে, অন্যদিকে দারিদ্র্য বেড়ে যাচ্ছে এবং একই সঙ্গে ক্ষুদ্র উদ্যোগ এবং বিনিয়োগ সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেখা যাচ্ছে কি যে সমাজে বেকারত্ব বেড়ে যাচ্ছে। এই ধরনের প্রভাব আমরা কিন্তু প্রত্যাশা করিনি। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। দীর্ঘদিন ধরে টাকাকে কৃত্রিমভাবে শক্তিশালী দেখাতে এবং ডলারের ভিত্তিতে মাথাপিছু আয়কে বেশি দেখাতে ডলারের দাম সমন্বয় করেনি বিগত সরকার। এরই মধ্যে মূল্যস্ফীতি কমতে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি টাকার সরবরাহ কমানোর চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। জুনের মধ্যে মূল্যস্ফীতি সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেটা সেন্ট্রাল ব্যাংকের থেকেও একটা ইস্যু আসছে যে আমরা হয়তো কিছুটা আমরা মডারেটিং আমরা
জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7-22 যেতে পারি, এটা বেটার হয় আমাদের জন্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বিমানের টিকিটের চড়া মূল্য বিপাকে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হঠাৎ করেই দাম দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় ইচ্ছা থাকলে অনেকেই দেশে আসতে পারছেন না। এজন্য টিকিট সিন্ডিকেট ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায় রয়েছে বলে মনে করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। দ্রুত কুয়েত ঢাকা রুটে বিমান ফ্লাইট রিশিডিউল করার দাবিও জানিয়েছেন তারা। কুয়েত প্রতিনিধি আলামিন রানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইলিয়াস কমল। কুয়েতে বিভিন্ন পেশায় প্রায় 3 লাখ বাংলাদেশি বসবাস করেন। আসছে ঈদ উল ফিতরে প্রিয়জনদের সাথে উৎসবে যোগ দিতে ফ্লাইট সংকটে দেশে আসা নিয়ে দুশ্চিন্তায় কুয়েত প্রবাসীরা। টিকিটের আকাশ ছোঁয়া দামের দরুন ছুটি পেলেও ঘরে ফিরতে পারছেন না তারা। বেড়েই চলছে কুয়েত টু ঢাকা রুটে বিমান ভাড়া। চলতি বছর 26 এপ্রিল থেকে 11 জুলাই এই আড়াই মাসে কুয়েত ঢাকা কুয়েত রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 3টি। যাত্রী চাহিদা সত্ত্বেও ফ্লাইট না বাড়িয়ে উল্টো কমিয়ে দিচ্ছে বাংলাদেশ বিমান সহ কয়েকটি এয়ারলাইন্স। অভিযোগ প্রবাসীদের, এতে আর্থিক ক্ষতি সহ বাড়ছে ভোগান্তি। টিকিটের অনেক দাম এবং টিকিট যখন আমরা কাটতে আসি তখন তারা বলতেছে ভাই সিট খালি নাই, অথচ আমরা বিমানে যাইতেছি পুরো সিট খালি। আগে টিকিটের দাম আছিল 90 টাকা, এখনো টিকিটের দাম 200 টাকা। আগে বিমান আছিল, এখন বিমান নাই। আমরা বাংলাদেশ যাইমু কিলা, এই ধর্ম কিভাবে বিমানের টিকিট পাচ্ছি না এবং টিকিটের দাম অনেক বেশি। ট্রাভেল এজেন্টরা বলছেন মে জুন মাসে ঈদ ঘিরে দেশে যেতে আগ্রহী প্রবাসীদের চাপ থাকে, কিন্তু তখন বিমানের ফ্লাইট না থাকায় আর্থিক ক্ষতি আশঙ্কা করছেন তারা। মে এবং জুন মাসে কুয়েত থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়েতের কোনো ফ্লাইট শিডিউল না থাকায় চরম বিপাকে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কোরবানিকে সামনে রেখে যারা যাবেন তাদের জন্য কোনো সিট না থাকার কারণে আমরা প্রবাসীদেরকে সিট দিতে পারতেছি না। তারা আদৌ যেতে পারবে কিনা ঈদে, তাদের আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারবে কিনা আমরা আসলে নিজেরাও বলতে পারছি না। এই বিষয়ে ফ্লাইট পরিচালনা প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করলে কোনো মন্তব্য করতে রাজি হননি তারা। কুয়েত এয়ারওয়েজ জাজিরা এয়ারলাইন্সে সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করে আসছিল, তবে হঠাৎ করে 3টি ফ্লাইট কমিয়ে দিয়েছে তারাও। এতে বেশি খরচে অন্য এয়ারলাইন্সে যাতায়াত করতে হচ্ছে প্রবাসীদের। আর্থিক ক্ষতিসহ বাড়ছে ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন অন্য এয়ারলাইন্সের টিকিট কিনলে দেশ হারাবে বিপুল পরিমাণ রেমিটেন্স। ইলিয়াস কমল, মাই টিভি। মারা গেছেন আমি বাংলায় গান গাই খ্যাত ভারতীয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার সকাল 10টার দিকে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে ভুগছিলেন প্রতুল, ছিলেন আইসিইউতে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। এর মধ্যে প্রতুল মুখোপাধ্যায়ের শরীরে একটি অস্ত্রোপচার হয়, এরপর তার হার্ট অ্যাটাকও হয় এবং তিনি আক্রান্ত হন নিউমোনিয়াতেও। এরপর গত 2 সপ্তাহ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই শিল্পী। শেষমেশ না ফেরার দেশে পাড়ি জমালেন।